প্রধান উপদেষ্টা জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কোনো বিকল্প আমাদের হাতে নেই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর কোনো শক্তি পৃথিবীতে নেই। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বারবার নির্বাচন আয়োজনের কথা জোর দিয়ে বলা হলেও পাশাপাশি বলা হচ্ছে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রের কথাও। তাই নির্বাচন নিয়ে অনেকের মনেই শঙ্কা তৈরি হয়েছে। এবার নির্বাচন প্রসঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। বর্তমান বাস্তবতায় আমাদের রাজনীতি কোথায় দাঁড়িয়েছে, যে সংকট তৈরি হয়েছে সেই সংকট থেকে পরিত্রাণের উপায় আসলে কি, এই মুহূর্তের রাজনৈতিক প্রত্যাশা নিয়ে আজ আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের প্রতিদিনের আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন শামা ওবায়েদ, সাংগঠনিক সম্পাদক বিএনপি। সেই সঙ্গে আরও আছেন কমরেড রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। শামা ওবায়েদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম, জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেমনটি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে। তিনি আরও বলেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে একমত হওয়া যদি না যায় তাহলে শঙ্কা হচ্ছে নির্বাচনের মাধ্যমে আমরা যে জায়গায় দাঁড়াবো তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে না। যদি পরিবর্তন না হয় তাহলে গণ অভ্যুত্থান হলো, এত মানুষ শহীদ হলো, আসলে আমাদের প্রত্যাশার প্রাপ্তি হলো কতটুকুন? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচককেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আন্দোলন তো বহু বছরের, এবং গত বছরের যে জুলাই অভ্যুত্থানের পরে প্রত্যাশাও যেরকম অনেক, সাধারণ জনগণের, ভোটারের, প্রত্যেকটি মানুষের, রাজনৈতিক দলগুলোর সেরকম চ্যালেঞ্জও অনেক। প্রাপ্তি কতটুকু সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার কাছে মনে হয় যে যেখানে নির্বাচন যারা করবে, নির্বাচন কমিশন যারা নির্বাচন পরিচালনা করবে, তারা বলছে নির্বাচন করার জন্য তারা প্রস্তুত। নির্বাচন যেই সরকারের অধীনে হবে, এই ইন্টারিম সরকার, সেই সরকারও বলছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার সেটা আল্লাহ ছাড়া কেউ এটা খণ্ডন করতে পারবে না। আচ্ছা, তো এখন রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চাচ্ছে, সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। তো নির্বাচনের বাধাটা কোথায় আমি তো জানি না। যেখানে যেখানে হ্যাঁ, আলী রিয়াজ সাহেব যেটা বলেছেন যে নির্বাচন না হলে সময় মতো সেখানে একটা অস্থিতিশীল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, সেটা তো অস্থিতিশীল, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র তো চলছেই। সেটা তো আগস্টের 5 তারিখে আওয়ামী লীগের চলে গেছে, শেখ হাসিনা পালিয়েছে, 6 তারিখ থেকে সেই ষড়যন্ত্র চলছে, এখন পর্যন্ত চলছে। এখন যদি এই ইন্টারিম সরকার এবং নির্বাচন কমিশন যদি দুর্বলতার প্রকাশ করে, তারা যদি বাহ্যিকভাবে মনে হয় যে তাদের কোথায় ঘাটতি আছে, এবং সকল রাজনৈতিক দলগুলো যে সহযোগিতা করার চেষ্টা করছে এই প্রফেসর ইউনূসের সরকারকে, সেই চেষ্টার পরেও যদি তারা মনে করে যে নির্বাচন মানে শঙ্কা আছে, সেই শঙ্কাটা তাহলে এই গুজবটা, প্রপাগান্ডাটা কারা ছড়াচ্ছে? তারাই ছড়াচ্ছে যারা নির্বাচন টাইম মতো চায় না। এখন এখানে বেশিরভাগ জায়গায় হ্যাঁ, আপনার সব পয়েন্টে, প্রিন্স ভাইও তো যাচ্ছে ঐক্য কমিশনে, তাই না, মিটিংয়ে। এখন সব পয়েন্টে যে সব রাজনৈতিক দলের একমত হতে হবে তার তো কোনো কথা নেই। সেটাই তো এবং এইটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, যে সব আমাদের ভিন্ন মত থাকবে, তাও আমরা এক জায়গায় মানে ফ্যাসিবাদ বিরোধী একটা আন্দোলনে গণতন্ত্রের পথে আমরা দেশটাকে নিয়ে যাওয়ার জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। সেই জায়গায় দ্বিমত থাকবে, কেউ সংবিধানে এরকম পরিবর্তন চাবে, কেউ সংবিধানে ভিন্ন পরিবর্তন চাবে, কেউ পিআর চাবে, কেউ চাবে না। কিন্তু সেই জায়গাটায় আমরা আলোচনার মাধ্যমে এক জায়গায় আসতে হবে।
না আসলে দেশ বিপদগামী হবে। এবং যেটা পরিষ্কারভাবে বিএনপি বারবারই বলে আসছে যে আপনারা যদি সমাধান না হয় সেটা, এবং সেই সমাধান যদি কেউ করতে না চায়, সেটার জন্য যদি কালক্ষেপণ করেন, তাহলে ওই যে আওয়ামী লীগ আবার ওই যে ইন্ডিয়াতে বসে বসে আওয়ামী লীগ কথা বলবে, বিভিন্ন ষড়যন্ত্র চলতে থাকবে, এবং সেই কারণে আপনার ইলেকশন বাধাগ্রস্ত হবে। এবং সেই দায়িত্ব তো যারা এই ইলেকশনে মানে প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদের নিতে হবে। ইলেকশন ডিলে হবে, এটা প্রপাগান্ডা যারা ছড়াচ্ছে তাদের এই দায়ভার নিতে হবে। তো সুতরাং আমি মনে করি যে এখানে কোনো জল ঘোলা করা হচ্ছে কোনো কারণ ছাড়াই, এবং আমাদের কাছে মনে হয় যে আগামী একটা যে কোনো সংবিধানের একটা মেজর পরিবর্তন বা যে কোনো ধরনের পরিবর্তন, সেটা নেক্সট যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টে সেটা হতে পারে, এবং যেই আপনার যেখানে আমাদের ঐক্য হবে না সেটা নেক্সট পার্লামেন্টে সবাই মিলে সেটা করবে, দরকার হলে সবাই সই করবে যে আগামী পার্লামেন্টে যেগুলো আমরা একমত হচ্ছি না আগামী পার্লামেন্টে সেটা আলোচনা হবে এবং জনগণের কাছে সেটা যাবে, এবং প্রত্যেকটা দল তাদের ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যাবে, এবং সেই জনগণের রায় যেহেতু আমরা আশা করছি যে জনগণের রায়ে আগামী সংসদটা নির্বাচিত হবে, সেই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করবে, তো সেই সংসদে সেই পরিবর্তনগুলো হবে। শামা আহমেদ, আপনি বলছিলেন রাজনৈতিক দলগুলোর অনৈক্যের ফলাফল ভয়ানক হতে পারে। এর পরিণতি ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেহেতু পতিত স্বৈরাচার আবারও সক্রিয় হবার চেষ্টা করছে। সেই জায়গা থেকে সংস্কার প্রশ্নে বিএনপির আর ছাড় দেবার কোনো সুযোগ আছে কিনা? বিএনপি তো ওয়ান অফ দ্য পার্টিজ বাংলাদেশের যে প্রথম সংস্কারের কথা বলে আসছে। শেখ হাসিনা যখন এখানে ছিল, যখন আওয়ামী লীগের অত্যাচারে মানুষজন ঘরে থাকতে পারে নাই, তখনই আমরা সংস্কার দিয়েছি, সংস্কারের কথা বলেছি। এখন সংস্কার তো আমরা আর কেউ করুক না করুক, বিএনপি বদ্ধপরিকর যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে আগামী দিনে জনগণের ভোটে, তাহলে বিএনপি তার 31 দফা যে সংস্কারগুলো আছে সেগুলো করবে, অথবা আরও যদি সংস্কারের প্রয়োজন হয়, জনগণ যেই সংস্কার করলে বাংলাদেশকে আরো রাষ্ট্রটাকে আরো স্বচ্ছ করা যাবে, সরকারকে আরো স্বচ্ছ করা যাবে, দায়বদ্ধ করা যাবে, সেই সংস্কারগুলো করতে বিএনপি প্রস্তুত। তো সেখানে তো বিএনপির তো কোনো সমস্যা নেই। আর কত ছাড় দিতে হবে? বিএনপি কেন পিআর চায় না বিএনপি বারবার করে সেটা পরিষ্কার করেছে। এটা তো একই কথা বারবার এখানে রিপিট করার তো কোনো মানে হয় না। কিন্তু আমরা যেটা বলতে চাই, যারা যদি জনগণের উপরে মানুষের যেই রাজনৈতিক দলগুলোর আস্থা আছে, ভোটে জনগণ তাদেরকে ভোট দিবে, তাদের সমর্থন আছে, তাদের পপুলারিটি আছে, সেই আস্থা যদি তাদের থাকে, তাহলে বিদ্যমান ব্যবস্থায় একটি তত্ত্বাবধায়ক মানে এই ইন্টারিম সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার সমস্যাটা কোথায়? সেটা সমস্যা আমি দেখি না। যাদের নিজেদের দুর্বলতা আছে, যাদের জনগণের উপর আস্থা নেই, যার জনগণের ভোটের উপর আস্থা নেই, যাদের নিজেদের জনপ্রিয়তার উপর আস্থা নেই, তারাই কালক্ষেপণ করছে আমি মনে করি। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে 4টি পদ্ধতির প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বলা হচ্ছে গণভোটের কথা, বলা হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশের কথা, অধ্যাদেশ এবং নির্বাহী আদেশের কথাও বলা হচ্ছে। কোন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়ন সম্ভব কিনা? দেখুন, আমি আগেই বলেছি, জুলাই সনদ নিয়ে আমাদের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বক্তব্য, জুলাই সনদ নিয়ে আমাদের মৌলিক কোনো সমস্যা আমাদের নেই। জুলাই সনদে আমরা কিন্তু লিখিতভাবে আমরা সেটা পেশ করেছি কমিশনে। এখন এগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো কোনোটাই কিন্তু বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় মানে এটা সম্ভব না। সম্ভব আগামী যেটা যদি আপনি একটি নির্বাচন কমিশনের মাধ্যমে একটি নির্বাচন হবে, সেই ভোট হবে, ভোটে যারা আসবে তারা পার্লামেন্টে সেই সিদ্ধান্ত নেবে। আপাতত সংবিধান সংস্কারে কোনো সুযোগ বিএনপি দেখছে না, বিষয়টি কেমন? যেগুলো সংস্কার প্রয়োজন, ইমার্জেন্সি যেগুলো একমত হবে সেগুলো করবে। সেগুলো তো আপনার অধ্যাদেশের মাধ্যমে করা যেতে পারে, সেগুলো তো সমস্যা নেই। আমি বলছি যে যেগুলো একমত হবে না সেগুলোতে কি করবে? বসে থাকবেন? আপনার যদি আগামী 5 বছরও যদি একমত না হয়, জামাত আর এনসিপি বা আর অন্য কোনো দল, তো আপনারা বসে থাকবেন 5 বছর? তারপরে তো আওয়ামী লীগ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে বিভিন্নভাবে, এখন জামাতের মিছিলেও আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, এর মিছিলেও আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, নূর মার খাচ্ছে, মাহফুজ লন্ডনে মার খাচ্ছে, বিভিন্ন তাও এখন তো ইউনূস সরকার তো নিশ্চুপ। ওনাদের একজন উপদেষ্টা যে লন্ডনে হলো, লাঞ্ছিত হলো, অপমানিত হলো, তো সেটার কি? সেটা তো এখানে তো আওয়ামী লীগ তো শুধু দেশে না, সারা সব জায়গায় তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, ষড়যন্ত্র করার চেষ্টা করছে, ফ্যাসিবাদী শক্তি আবার ফেরত আসার চেষ্টা করছে। তো সেটাকে আমরা সুযোগ দিব কেন? আমরা 6 আগস্টে যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় আমরা দাঁড়াতে পারছি না কেন?
সেটাই আমার প্রশ্ন। এখন কেন আমরা বারবার জল খোলা করতে চাচ্ছি? আমাদের জনপ্রিয়তা, আমাদের ম্যান্ডেট, আমাদের যার যার ইশতেহার নিয়ে আমরা জনগণের কাছে যাই না কেন? জনগণের উপর আমাদের আস্থা নাই? বিএনপির তো আছে, বিএনপি তো জনগণের উপর পূর্ণ আস্থা আছে। এই জন্যই তো আমরা বলছি যে আমরা আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনার জনগণের কাছে যান। ধন্যবাদ জানাচ্ছি সভাপতি কমরেড রহিন হোসেন প্রিন্স। যেমনটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার যারা এখনই চাচ্ছেন তাদের উদ্দেশ্য ভিন্ন। অন্যদিকে সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, মঞ্চ প্রস্তুত করুন, দর্শকদের অধৈর্য করবেন না। আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার প্রশ্নে হতাশাবাদীরা প্রাধান্য বিস্তার করে আছেন উল্লেখ করেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আরও বলেন, রাজনীতির নিয়ম হলো যতটুকু সম্ভব ততটুকু করতে হবে, এই বাস্তববাদিতা থাকা দরকার। বাস্তবতা কিংবা সক্ষমতার চেয়ে বেশি কি আমরা প্রত্যাশা করছি কিনা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি আমার ধারণা যে দুইজনের কথা উল্লেখ করেন, প্রথম আলোর গোলটেবিল বৈঠকের ওইখানে আমারও ওখানে কথা বলার কথা ছিল, কিন্তু আমার পার্টির কেন্দ্রীয় কমিটির সভার কারণে যেতে পারিনি। তাহলে ওইখানে হয়তো আমাদের বক্তব্যটা পুরোপুরি বললে আপনি হয়তো কথা বলতে পারতেন। আমি প্রথমত একটু বলি যে মানুষের প্রত্যাশার কথাটা যদি বলেন, হ্যাঁ মানুষের প্রত্যাশা তো অনেক থাকবে। আমি সাধারণ মানুষের কথা বলছি। রাজনৈতিক দলও তার যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে চাইবে, এটাই। এখন এই যে দুইটা প্রত্যাশা, এজেন্ডা, বাস্তবায়ন, এটা চাইলেই কি হয়? হয় না। তাহলে প্রত্যাশা তো বেশি থাকতেই পারে, আমার বাস্তবায়নের আকাঙ্ক্ষা বেশি থাকতে পারে। সুতরাং এইটাকে আমি কোনো দূষণীয় দেখি না। দেখার ব্যাপার হচ্ছে আমি কখন কোনটা চাচ্ছি এবং তার বাস্তবতা কতটুকু। এবং আমি যদি যথাসময়ে যথা কথা না বলতে পারি, বাড়তি বলি, সেটা যেমন সংকট তৈরি করে, আর যেটা আমার পক্ষে সম্ভব সেটা যদি না করি সেটা আরেক ধরনের সংকট তৈরি করে। তাহলে আপনাকে বাস্তবসম্মত হইতে হবে, এইটা হচ্ছে বুঝে নিতে হবে। এখন বাস্তবসম্মতের ক্ষেত্রে আমি একটা ছোট কথা বলি। ধরুন আমাদের সবার আকাঙ্ক্ষা যে দ্রুত খুব ভালো হোক, তো এটা তো হবে না। তাহলে আমি চেষ্টা করব কি যে অন্ততপক্ষে সেই ভালো হওয়ার একটা গণতান্ত্রিক পথ যাতে আমরা দেখতে পাই এবং হাঁটতে পারি, এই কাজটুকু করতে হবে। এই কাজের সময় যদি আপনি অহেতুক বাড়তি চাহিদা করেন এবং সেটা জোরাজোরি করেন, তাহলে একটা নতুন সংকট তৈরি করবে। কথাটা কঠিন হলো কিনা জানি না, এটাই বাস্তবতা। দেখুন একটা উদাহরণ দিই। আমাদের দেশে তো এর আগেও আমরা গণ অভ্যুত্থান করেছি। 24-এর গণ অভ্যুত্থান একটা ভিন্ন মর্যাদার এবং রক্তক্ষয়ী সংগ্রাম, আমাদের তরুণরা বিশেষ করে বুকের রক্ত ঢেলে দিয়েছে। আমি সেটা তো আর মানে কি বলবো যে একটা বিরাট ঘটনা। আপনি সম্প্রতি নেপালের ঘটনা দেখেছেন? কি দেখলেন? ভেরি সিম্পল। এবং এই নেপালকে কে না জানে যে ওই শান্ত দেশ এত অশান্ত হইতে পারে, এটা কেউ ভাবতেও পারে না, হিমালয়ের কন্যা। কিন্তু দেখেন সেইখানের ঘটনার পরে দ্রুততার সাথে, আমি সময় নেই বলতে পারি না, ওইখানে একাধিক কমিউনিস্ট পার্টি তার স্টেটমেন্টগুলো প্রতিদিন আমাদের কাছে আসতেছে, আমাদের মধ্যে বিনিময় হয়। আমাদের কি আমি বলবো যে এক ধরনের দেখেন কি সহজ সলিউশন তারা করলো। দায়িত্ব একজন নিলেন, 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করলেন, তারাই রাষ্ট্র পরিচালনা। আজকে ডেট কনফার্ম করেছে, আপনারা জানেন কিনা জানি না, 5ই মার্চ। 6 মাসের মধ্যে তাদের নির্বাচন হবে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফেরত দেবে। তা আপনি আমাদের এর বাইরে কি পথ আছে? তা পথ আপনি বলতে পারেন আমি এটা চাই। আরে বাবা, কথার কথা। আমি যদি এই কথা বলি, এখন আপনি যদি জিজ্ঞেস করেন ভাই তুমি কে, আমার তো ম্যান্ডেট তোমাকে দেই নাই যে তুমি যা চাইবা সেটা বাস্তবায়ন করো, আপনি এটা বলতে পারেন না? আপনার বলার অধিকার আছে। আমি তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসি নাই। সুতরাং আমি একটা বললাম সেটা করব, এই চাওয়া আর একটা আমি বলবো খুবই মোটেই কোনো ভালো খবর না। সুতরাং ওই যে বাড়তি চাওয়া সংকট তৈরি করবে বলে আমি বলি। এবার আমি দু একটা কথা আমি আপনাকে একটু এটার সুযোগে একটু বলি। দেখেন আসলে যেহেতু আমরা যে ঐক্যমত্যের আলোচনাটা হয়েছেন উনিও বললেন, তা কালকেও একটা বৈঠক আছে, যাব আশা করি এটা বোধহয় শেষ বৈঠক, এবং আমাদের প্রধান উপদেষ্টা থাকবেন। আমাদের নানা ব্যস্ততার মধ্যেও শুধু এই কারণে অল্প সময়ের জন্য যাব, বিকালের দিকে, দুপুরের পরে যেটা হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমি একটা কাগজে দেখলাম 33টা দলের কথা বলছেন যারা আমরা আলোচনা করেছি। প্রথমে আরো বেশি দল ছিলাম। এখন ঐক্যমত্য মানেটা কি? দলগুলো তো যার যার আদর্শ আছে, এক তো হব না আমরা, অসম্ভব ব্যাপার, আদর্শের তো ঐক্য হবে না। কিন্তু গণতান্ত্রিক সংস্কারের ব্যাপারে কতগুলো যে আমরা ঐক্যমত্য হব। এবং আমি তো মনে করি যে এই যে আলোচনার টেবিলে যে কয়টা প্রশ্ন এসেছে, যেসব ব্যাপারে আমরা ঐক্যমত্য হয়েছে, অনেক বেশি ঐক্যমত্য হয়েছে। সবটা আপনি আশা করলে তো হবে না। তাহলে যেটা ঐক্যমত্য হয়েছি সেটাকে আপনি প্রধান ধরবেন,
যেটা ঐক্যমত্য হয় নাই সেটা আপনি ছেড়ে দেবেন, যে ঠিক আছে যার দল তার নির্বাচন ইস্তেহার নিয়ে আসো, আগামী সংসদ নির্বাচন সেটাকে ফাইনাল করবে। তা আপনি যদি সেই বিবেচনাটা রাখতেন তাহলে এই জটিলতাগুলো এখন যেটা তৈরি হচ্ছে এটা হতো না। হ্যাঁ, আজকে ইলেকশন নিয়ে রিয়াজ ভাইয়ের কথা শুনলাম, উনি ঐক্যমত্য কমিশনের সহসভাপতি যিনি লিড করছেন, উনি যে কথাটা বলেছেন কারেক্টলি বলেছেন। আমি তো এখনো বলি ফেব্রুয়ারির আগে পারলে এটা করে ফেলানো উচিত, অত দেরি করা উচিত না, কিন্তু হয়তো এখন যে সময় সেটা হয়তো স্যুট করে না, সুতরাং আমি সেটা বলছি না। দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেছেন সংবিধানে আমরা যদি বেশি নাড়াচাড়া করি তাহলে আরো অনেক গভীর সাংবিধানিক বিষয়ের সামনে আসতে পারে, সেই বিষয়টি আলোচনা আনতে চাই। জনাব রহিন হোসেন প্রিন্স, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, সিপিডি সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন সংবিধান নিয়ে আমরা যদি বেশি নাড়াচাড়া করি তাহলে আরো অনেক গভীর সাংবিধানিক বিষয় সামনে আসতে পারে। সরকার সংবিধানের কোন অনুচ্ছেদে গঠিত হয়েছে এবং সরকারের ক্ষমতার বিস্তৃতি কতটুকু? আমরা সংবিধান সংস্কার নিয়েও যেমন জটিলতা দেখছি, তেমন আমরা দেখছি জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনা চলছে, তৃতীয় দফা আলোচনা মনে হয় চলমান। তারপরেও কেন জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে আটকে আছে? না, ঠিকই তো, মানে আপনি কি বলবো, যে স্পিরিটটা এখানে বললেন এটা তো কারেক্ট, যে আননেসেসারি এত সময় লাগতেছে কেন। তো এখন আমি খুব সহজ করে বহুদিন ধরে বলছি, সেটা আবার বলি, এইখানে কোনো সমস্যা হতো না। ঐক্যমত্য মানে কি আমরা যদি এই প্রশ্নটা ঠিক করতে পারতাম এবং যেগুলো হয়েছে তার বাস্তবায়ন কিভাবে করব। ছোট করে একই কথা রিপিট করতে হয়। প্রধান উপদেষ্টার সাথে আমাদের যখন কথা হয়েছিল এবং খুবই কারেক্টলি হয়েছিল যে সব দলগুলো যে যে প্রশ্নে একমত হবে সেটাই ঐক্যমত্য, আর বাকিটা যার যার ওপিনিয়ন। আচ্ছা, এইটা হলে দেখেন আপনি জাস্ট এখনই কাগজে 1 মিনিটের মধ্যে বলে দিতে পারবেন কোন কোন ঐক্যমত্য। এবার বাস্তবায়ন পদ্ধতি সিম্পল, দুইটা জিনিস। একটা হচ্ছে প্রচলিত আইন যেগুলো পারমিট করবে এখনই করে ফেলতে হবে, আর যেগুলো যদি সংবিধান সংশোধনের মতো থাকে, তাহলে এই সরকার শপথ নিছে কি সংবিধানের মধ্য দিয়ে না? সংবিধান সুরক্ষার কথা তো বলেছে, তাহলে সংবিধান সংশোধন করতে হবে সংবিধানে বর্ণিত পদে। সে পদ কি? আগামী পার্লামেন্ট। তা সে ব্যাপারে ঐক্যমত্য আমরা সবাই সই করে দিলে আর ঝামেলা থাকতো না। কিন্তু ঝামেলাটা পেকেছে যে এইখানে ঐক্যমত্যের বাইরেও নোট অফ ডিসেন্ট অন্যগুলোকে ঐক্যমত্য বলা হচ্ছে। এটা পরিষ্কার করে দেখে, ধরেন কোনো পয়েন্টে কোনো দল যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সে ক্ষমতায় গেলে কি ওইটাকে মানতে বাধ্য? মানতে তো বাধ্য না। তাহলে আপনি তো এই পদ্ধতি প্রথমে ভুল পদ্ধতি বললেন। এইবার আসি বাস্তবায়নে অন্য জায়গায়। আমি এখানে 3টা সংকট দেখছি, সেটাও বলে দিই আপনাদের মাধ্যমে, যারা একটু চিন্তা করে আমাদের বক্তব্যটা পরিষ্কার। যেমন ওনারা আমাদের এই যে পয়েন্টগুলো নিয়ে কথা বলছি, একটা ভূমিকা লিখছেন, কিন্তু সেই ভূমিকাতে তো আমরা একমত হচ্ছি না, এটা তো দরকার নাই। ধরুন বিএনপি লিখলে তার মতো একটা ভূমিকা লিখবে, কমিউনিস্ট পার্টি একরকম লিখবে, আর এক দল আর এক রকম লিখবে, তা সব একমত হওয়ার দরকার নেই এবং এটা ভূমিকার সবটা সময় প্রয়োজন নেই। কিন্তু ওনারা এই অপ্রয়োজনীয় ভূমিকা এনে দেখা যাচ্ছে এক একজনের মত প্রতিফলিত হচ্ছে, আমরা বারবার চেঞ্জ করতেছি। আর ঐক্যমত্যের ব্যাপার বললাম। তৃতীয়ত, ওনারা প্রথমে একটা ডাউস কথা নিয়ে আসছেন কিভাবে বাস্তবায়ন হবে, এবং এখন একটা অঙ্গীকারনামা নিয়ে আসছে। এই ক্ষেত্রে আমরা বলেছি মানে আপনারা যদি একমত হতে পারছেন না, অলরেডি ওনারা পিছিয়ে আসছে, যাচ্ছে বাস্তবায়ন নিয়ে আমরা কথা বলবো না, আমরা সরকারের কাছে তুলে দেবো। এবং আপনি ফার্স্ট পয়েন্টে যেটা বললেন, যেটা যে নেত্রীকে জিজ্ঞেস করলেন যে 4টা পয়েন্ট ঐক্যমতের, অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে আমরা গত পরশুদিন যে মিটিং হয়েছে, ওনারা যে কাগজটা দিয়েছে সেই কাগজে বলেছে এই 4টা হচ্ছে বিশেষজ্ঞ মত। কোন বিশেষজ্ঞ আমরা জানি? আমরা জানতে চেয়েছি যে ভাই রে, বিশেষজ্ঞদের একটু নাম টাম বলেন, আমরা একটু জানি কোন বিশেষজ্ঞ কি বলেছে। আর ওইখানে মোটা দাগে 12টা মত বলেছে, তার মধ্যে মোটা দাগে 6টা মত হচ্ছে রাজনৈতিক দলগুলোর। হ্যাঁ, ওটা কারেক্টলি কোন দল কি বলেছে উল্লেখ করা আছে, কিন্তু সেক্ষেত্রে ধরুন একটা মত, এখানে যেহেতু 2 দলের প্রতিনিধি আছে বলি, আমরা 2 দল ঐক্যমত্য কোনটাই জানি, এবং অধিকাংশ দল ওনাদের ভাষায় 30টা দলের মধ্যে 18টা দল তার মেজরিটি, তাদের প্রস্তাব হচ্ছে ওইটা। এখন যেটা বাস্তবায়ন করা যায় আইনে সেটা করেন, আর সংবিধান সংশোধনের বিষয়টা রেখে দেন আগামী সংসদ নির্বাচনের জন্য। তাহলে আপনি যদি মেজরিটির মত মানেন এবং যদি আপনি জোর করে চাপাই দেওয়ার অন্য কিছু না করতে চান, তাহলে কোনো সংকট নাই। আমরা দেখছি ওনারা সেই কাজটা করতে চাচ্ছে। তবে আমি আশা করি, আমি আপনার মাধ্যমে এই আশা করি এই পার্টে শেষ করি, আগামীকাল যে বৈঠকটা আছে বললাম, এই বৈঠকটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা পার্ট বৈঠক। আমার ধারণা এরপরে আর ওনাদের সাথে এরকম ঐক্যমত্য আর বৈঠক হওয়ার সুযোগ নেই। সেটা হচ্ছে আমাদের সনদ টনদ এত আলোচনা না, যে ওই বাস্তবায়ন পদ্ধতি বিষয়ে পরামর্শমূলক শেষ সভা, ক্লিয়ার। এবং সেইখানে শুনেছি প্রধান উপদেষ্টা থাকবেন, সুতরাং আর বোধহয় প্রয়োজন হবে না। কিন্তু স্বাক্ষরে ওনারা যদি সবার চান, তাহলে যেমন আমরাও তো চাই, কিন্তু তাহলে ওনাদেরকে যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছি সেইটুককে সামনে আনতে হবে। যেমন ধরেন মূলনীতি কোশ্চেন,
নারীর কোশ্চেন, আরো অনেক মানে আমাদের শাসন ব্যবস্থার অনেকগুলো কোশ্চেন আছে যেখানে আমরা সবাই একমত হইনি। সেইটা যদি ওনারা জোরাজুরি করতে চান, আমার ধারণা সব দল স্বাক্ষরে কিন্তু যাবে না। কোনো দল যদি বাড়তি এইখানে গণভোট ওগুলো না হলে হবে না, তাহলে এইটা তো কোনোভাবেই মানে আমার বিবেচনায় গ্রহণযোগ্য করা উচিত না। কারণ মেজরিটি দলই তো আমরা বলে দিয়েছি যে এইখানে যেটা আইন করে আপনি সমাধান করা সম্ভব সেটা করেন, আর সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনে আপনি আগামী পার্লামেন্টের কাছে পৌঁছে দেন। সেই ক্ষেত্রে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে কথাটা বলেছেন, উনি 100% কারেক্ট অ্যাপ্রোচ নিয়ে এসেছেন। কারণ দেখেন, যে আলোচনাটা আমরা তুলতে চাইনি কিন্তু অলরেডি ঐক্যমত্য কমিশনে এসে একটা দলের প্রতিনিধিটা তুলে দিয়েছেই বলে খালি বলছি, এই যে 106 নিয়ে যার ভিত্তিতেই এই সরকার ওত নিয়েছে, আজকে তো দেখলাম একটা দলের প্রতিনিধি এটা নিয়ে নিজেই কোশ্চেন তুলছে। তো এই কোশ্চেন তোলার মধ্য দিয়েই তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়েই অন্যরাই কোশ্চেন তুলছে। কিন্তু আমরা তো এটা বলি নাই যে একটা পরিস্থিতি এটা গঠিত হয়েছে, আগামী পার্লামেন্ট আইন দেখে কিভাবে এই কাজের বৈধতা দেবে সেটা পার্লামেন্ট ঠিক করবে, কোনো সমস্যা নাই। কারণ আমরা তো অধিকাংশ আন্দোলনকারী দল একমত, আমরা তো এই ব্যাপারে দ্বিমত করছি না। কিন্তু এইটা করার জন্য ডক্ট্রিন অফ নেসেসিটি বিবেচনা করেই পার্লামেন্টের কাছে যেতে হবে। কিন্তু এর বাইরে আপনি জোরাজোরি করে নতুন নতুন পদ্ধতি করতে গেলেই নতুন নতুন সংকট তৈরি হবে, যে আমাদের এই নির্বাচনকে ব্যাহত করবে এবং আমাদের গণতন্ত্রের পথে হাঁটাকেও ক্ষতিগ্রস্ত করবে, যা আমাদের কাম্য না। সামাওবাদ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে গণতন্ত্র চর্চা আগের মতোই হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তা আমার আপনার কাছে প্রশ্ন, রাজনৈতিক দলগুলোর মানসিকতার পরিবর্তন না হলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আদতে হবে কি? সেটা তো আমি দেখেন, আমি সবসময় একটা কথা বলি, আমি রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে বাংলাদেশের মানুষের, নারী পুরুষ সকলের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে, মনোজগতের পরিবর্তন হয়েছে। মানুষ আর ওই পুরনো রাজনীতি দেখতে চায় না, মানুষ পুরনো রাজনৈতিক সংস্কৃতিও দেখতে চায় না। রাজনৈতিক বাদানুবাদ ভালো, পলিটিক্স এগুলো হয়, বাট মানুষ অ্যাকশন দেখতে চায়, মানুষ কাজ দেখতে চায়, মানুষ আপনি যা বলছেন সেটা আদতে করছেন নাকি বা করার ইচ্ছা আছে নাকি সেটা মানুষ দেখতে চায়, সেটা সরকারি দল হোক আর বিরোধী দল হোক। তো সেই জায়গাটা থেকে অবশ্যই আমরা মনে করি যে বিশেষ করে নতুন প্রজন্মকে, যদি আপনার এই যে বিশাল একটা ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, হ্যাঁ, যে আমাদের 2018 সালে যারা ছিল, 24 সালে আমিডামি নির্বাচনে যারা যেই ডেমোগ্রাফিক ছিল, এখন কিন্তু আরও চেঞ্জ হয়েছে, আর নতুন ভোটারের সংখ্যা আরও বেশি, যারা আদতে কখনোই শেখ হাসিনার আমলে ভোট দিতে পারে নাই। এরা যারা নতুন ভোটার, তাদের জন্য তো আপনার একটা নতুন রাজনীতি উপহার দিতে হবে, নতুন রাজনীতির কথা ভাবতে হবে। সেটা দল মত নির্বিশেষে সব রাজনৈতিক দলকেই ভাবতে হবে। আজকে আমরা যেই বিষয় নিয়ে আমরা এই যে বাদানুবাদ করছি, এই যে ওনারা যে, আমি এটা ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ওনারা যান ওখানে সারাদিন চা বিস্কুট খান, আমি জানি না আর কি খান, বা ওনারা যে প্রতিদিন যাচ্ছেন ঐক্য কমিশনে যাচ্ছেন, এই পুরো প্রসেসটা আমার মনে হয় 1 সপ্তাহে কমপ্লিট করা যেত, আরো কমপ্লিট যেত। এই কালক্ষেপণটা দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন প্রজন্মের জন্য শুধু ক্ষতি হচ্ছে। আমাদের অর্থনীতির ক্ষতি হচ্ছে, আমাদের সমাজের ক্ষতি হচ্ছে, রাজনীতির ক্ষতি হচ্ছে, আমাদের প্রত্যেকটা অঞ্চলের ক্ষতি হচ্ছে, গ্রামাঞ্চলের ক্ষতি হচ্ছে, শিক্ষা স্বাস্থ্য সবকিছুর ক্ষতি হচ্ছে। কারণ কোথাও তো কোনো কাজ হচ্ছে না ভাই, কোনো মিনিস্ট্রিতে কোনো কাজ হচ্ছে না। তো এখন সবাই বসে আছে ঐক্য কমিশনে যায় আর আসে, তাহলে এইটা কেন আমরা কালক্ষেপণ করছি? আর সবচেয়ে বড় কথা যেটা আমরা এতক্ষণ প্রিন্স ভাইও বললেন, যে আলোচনাটা যেটা আমরা করছি, যে আমরা এই দলগুলো যারা এত বড় বড় কথা এখন বলছে না, সংস্কার, এইটা না করলে আমরা এটা করব না, আমরা আন্দোলনে নামবো, হ্যান করবো ত্যান করবো, হাসিনার সময় এরা এই দাবিগুলো তোলে নাই কেন? শেখ হাসিনা যখন ছিল, যখন আওয়ামী লীগ অত্যাচার করছিল, যখন গণতন্ত্র ছিল না, তখন এই দাবিতে তারা মাঠে থাকে নাই কেন? সবচেয়ে বেশি গুম, সবচেয়ে বেশি অত্যাচার, সবচেয়ে বেশি মামলা তো বিএনপি খেয়েছে। তারপরেও বিএনপি কিন্তু ওই আমলেই তখনই সংস্কারগুলো দিয়েছে। তখনই আমরা কি চাই সংবিধানে, আমরা প্রধানমন্ত্রীর কথা, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা, আমরা বিভিন্ন সংস্কারের কথা তখনই বলেছি। তো এখন এই যে আজকে যে এত নতুন নতুন মানে কথা তারা বলছে, তারা তখন বলে নাই কেন? তখন কেন এখানে ওখানে লুকিয়েছিল? তখন কেন একটা আরেক দলের আবরণে থেকে তারা রাজনীতি করেছে? তখন কেন বলে নাই?
তখন তো একটাই কথা ছিল না সবার, এক দফা ছিল যে ফ্যাসিবাদের পতন হতে হবে, গণতন্ত্র ফেরত আসতে হবে, এর বাইরে তো কোনো কথা ছিল না। আজকে গণতন্ত্র যদি ফেরত আনতে পারি, আমরা গণতান্ত্রিক ধারায় যদি দেশটা আনতে পারি, তাহলে অটোমেটিক যেই সমস্যাগুলা আমরা ফেস করি, হ্যাঁ, সেই সমস্যাগুলো আমরা সমাধান হতে পারে। সংবিধানের পরিবর্তনের কথা যারা বলে বা নতুন সংবিধানের কথা যারা বলে, তারাই নির্বাচন চায় না, এবং তারা ওই যে একটা ঘোলাটে সিচুয়েশন ক্রিয়েট করতে চায়, একটা ওই আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবার একটা রাজনীতি করার একটা, তাদের আবার একটা ফ্যাসিবাদী চরিত্র দেখানোর একটা সুযোগ করে দিতে চায়। এবং আমি এখনো বলছি, 1 বছর কেটে গেছে এই ইন্টারিম সরকারের, এখনো সরকারের ভিতরে ফ্যাসিবাদের যেই লোকজন আছে, দোসররা আছে, যারা বিভিন্ন এজেন্সিতে, বিভিন্ন মিনিস্ট্রিতে, বিভিন্ন সচিবালয় অ্যাডমিনিস্ট্রেশনে যারা ঘুরপাক খাচ্ছে, তাদের প্রভাবে কিন্তু এটা আরো মানে এই নতুন মানে নির্বাচনটা সঠিক সময় হওয়া আরো কঠিন হয়ে যাবে, যদি ডক্টর ইউনূস একেবারে সুনির্দিষ্টভাবে উনি একেবারে কঠিন অবস্থায় না থাকে। তো সেই জায়গাটা থেকে আমি বলতে পারি যে আমরা বিএনপি যারা, স্পেশালি যারা নিউ জেনারেশন পলিটিক্স আমরা দেখতে চাই, আমরা নতুন রাজনীতি দেখতে চাই, আমরা চাই যে একটা স্বচ্ছ জবাবদিহিমূলক পার্লামেন্ট আসুক, যে পার্লামেন্ট আদতেই বাংলাদেশের জনগণের কথা বলবে, প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলবে, ধর্ম, বর্ণ, জাত পাত নির্বিশেষে সবার জন্য কাজ করবে, সেরকম একটা পার্লামেন্ট দেখতে চাই, যারা আইন প্রণয়নের আগে জনগণের কাছে যাবে যে কোনটা দেশের জন্য ভালো, কোনটা দেশের জন্য খারাপ। ফরেন পলিসি হবে এমন পলিসি যেটা দেশের মানুষ এবং দেশের স্বার্থ রক্ষা করে হবে। তো সেই জায়গাটা থেকে অবশ্যই আমরা চাই যে একটি নতুন বাংলাদেশ, নতুন পলিটিক্স, নতুন রাজনীতি, নতুন পলিটিক্যাল কালচার। এবং নতুন প্রজন্মের যে মনোজগতের ভাবাদর্শের একটা পরিবর্তন হয়েছে, সেটি আসলে বিএনপি কতটা আমলে নিচ্ছে? আমরা ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে যদি বলি, সেটি কি বিএনপিকে বিপদ সংকেত পাঠালো? সম্ভবত ছাত্র সংসদ নির্বাচন বিএনপিকে বিপদ সংকেত দিল কি? না, দিল না। দেখুন, আমি এখানে আমি দুইভাবে জিনিসটাকে দেখি। ছাত্র সংসদ নির্বাচন যে কোনো বিশ্ববিদ্যালয়ে যখন হয়, দল মত নির্বিশেষে যারা ওখান থেকে উঠে আসে লিডারশিপ মানে নির্বাচনের মাধ্যমে, তারা ফিউচার দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিবে, সেটা আমরা মনে করি। সেটা হিস্টোরিক্যালি হয়ে আসছে ঐতিহাসিকভাবে, এবং আমি মনে করি সেটা একটা ভালো দিক। হ্যাঁ, নির্বাচনের মাধ্যমে একটা লিডারশিপ আসবে, যেখানে আমাদের শূন্যতা তো ছিল অনেকদিন নির্বাচন হয় নাই। তো সেই ক্ষেত্রে এটা একটা ভালো দিক। আবার আরেকটা দিক হচ্ছে যে আমরা যে দুটো নির্বাচন হলো, এই দুটো নির্বাচনেই অনেক নির্বাচনের সময়, নির্বাচন মানে ডিউরিং নির্বাচনের পরে, নির্বাচনের আগে অনেক অ্যালিগেশন কিন্তু আসছে। যেসব প্রার্থীরা জিতেছে তাদেরও কিন্তু অনেক কমপ্লেইন ছিল নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, ভোট কেন্দ্রের ব্যাপারে বিভিন্নভাবে। জাহাঙ্গীরনগরে তো অনেকে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করলো, কি মানে অনেক ঘটনা ঘটলো। তো এই জিনিসগুলো কেন হবে? তাহলে আমার কথা হচ্ছে যে তাহলে কি আমাদের যারা ওখানে ইলেকশন কমিশনে যারা টিচাররা আছে, যারা প্রক্টররা আছে, যারা নির্বাচনের দায়িত্ব আছে, তারা কি যথেষ্ট পরিমাণে তাদের ইকুইপড না তারা একটি সুন্দর নির্বাচন পরিচালনা করার? আমার কথা হলো 4টার সময়, যেমন শেখ হাসিনার সময় যেরকমই ভোট হয়েছে, 2018 সালের নিশিরাতের নির্বাচনের পরেও ভোট 4টার সময় ইলেকশন কমিশনার ডিক্লেয়ার করছে ভোট সুষ্ঠু হয়েছে। একটু কারচুপি হয়েছে এদিক ওদিক। হ্যাঁ, আমরা এখন আমার কথা হলো, যদি আমরা গণতন্ত্রের পথেই হাঁটি, সেটা বিশ্ববিদ্যালয় হোক, দেশে হোক, অন্য যে কোনো সেক্টরে হোক, সেইখানে আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি স্বচ্ছ করতে হয়, তাহলে প্রত্যেকটা অ্যালিগেশনকে, প্রত্যেকটা কমপ্লেনকে আমলে নিয়ে সেটা তদন্ত করতে হবে। কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি কি শুধুমাত্র ষড়যন্ত্র তত্ত্ব? আমি বিএনপি আওয়ামী লীগের কথা, আমি বিএনপি আওয়ামী লীগ জামাতের কথা বলছি না। কিন্তু তরুণ ভোটার প্রায় 4 কোটি, যা মোট ভোটারের প্রায় 30%। এই যে তরুণদের ভাবাদর্শের একটা পরিবর্তন আমরা দেখতে পেলাম, একটা উদাহরণ আমরা দেখতে পেলাম, সে বিষয়ে কি ভাবছেন? দেখুন, ইউনিভার্সিটিতে যেসব তরুণীরা লেখাপড়া করে, তারা
তাদের চিন্তাভাবনা অনুযায়ী তাদের অনুযায়ী তারা কিন্তু ভোটটা দেয়। তারা কারো তারা প্ররোচনা হয়ে তারা ভোটটা দেয় না। সুতরাং এখানে দলের চেয়েও ঊর্ধ্বে কিন্তু ক্যান্ডিডেট ম্যাটার করে। হ্যাঁ, সব জায়গাতেই, সব ইউনিভার্সিটি। এবং এই প্রথাটা আমি মনে করি খারাপ না। এই যে টেন্ডেন্সিটা শুরু হয়েছে যে প্রার্থী ইম্পর্টেন্ট হতে হবে, প্রার্থী গুরুত্বটা মার্কার চেয়ে অনেক সময় বেড়ে যাবে, সেটা কিন্তু ভালো। তাহলে আমাদের ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো যখন সংসদ নির্বাচনে বা লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে, উপজেলা নির্বাচনের ক্ষেত্রে যেসব প্রার্থীরা দাঁড়াবে বা সংসদ নির্বাচনে যাদেরকে নমিনেশন দেওয়া হবে, তখন প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু প্রার্থীর কোয়ালিটি দেখে ওই কোয়ালিটির প্রার্থী তারা দিবে। বিএনপি এই ছাত্র সংসদ নির্বাচনের সাথে পার্লামেন্ট নির্বাচনকে একেবারে গোলাচ্ছেন। ধন্যবাদ। ঠিক আছে, একেবারে গোলাচ্ছেন। পার্লামেন্ট ইলেকশন ইজ এ হোল ডিফারেন্ট বল গেম। আপনার 300টা আসন 300 রকম, ঠিক আছে, 300 আসনে 300 রকমের ভাবে ভোট চাইতে হয়, মানুষের কাছে যাইতে হয়। তো সুতরাং সেই জায়গাটা কিন্তু সিনারিওটা একেবারে ডিফারেন্ট। সেটা যারা যে কমিশনে বসে না, ঐক্য কমিশনের প্রিন্সিপালদের সাথে যেসব দলগুলো, ওরাও জানে। ধন্যবাদ। ওরাও জানে। তো সুতরাং এখানে ছাত্র সংসদ নির্বাচনের এক কিন্তু আমি আবারও বলছি, এই যে অ্যালিগেশনগুলা যে আমলে নেওয়া হয় না, সেটা কিন্তু ঠিক না। সেটা কিন্তু প্রত্যেকটা, আমি যদি গণতন্ত্রই চাই, তাহলে আমি যদি স্বচ্ছ নির্বাচন চাই, তাহলে প্রত্যেকটা সেটা ভুল হোক, আমি ইনভেস্টিগেট করে যদি দেখি যে এটা ভুল প্রমাণিত, তাহলে ভুল প্রমাণিত হয়েছে, বাট আমার ইনভেস্টিগেট করতে হবে, স্বচ্ছভাবে ইনভেস্টিগেট করতে হবে। সেই জায়গাটা আমরা এই জন্যই তো বলি যে প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে স্বচ্ছ হতে হবে, যেটা হাসিনা ধ্বংস করেছিল। সেই জায়গাটা আমাদের যেতে হবে। একটা সময় ভাবা হতো হাসিনার দমন নীতি ডানপন্থীদের দুর্বল করেছে, কিন্তু গণঅভ্যুত্থানের পর আমরা ভিন্ন দৃশ্যপট দেখলাম। আমরা দেখলাম ডানপন্থীরা আরো বেশি সুসংগঠিত এবং শক্তিশালী আগের চেয়েও। ডানপন্থীদের এই উত্থানের পেছনে কি কারণ থাকতে পারে? আরো একটি প্রশ্ন যুক্ত করি, বাম প্রগতিশীলরা সবসময় ন্যায়ের কথা বলে, বহুত্ববাদের কথা বলে, কিন্তু মাঠ পর্যায়ে আমরা প্রতিফলন কেন দেখি না? আচ্ছা, এটা অনেক বড় প্রশ্ন, সবটার এক কথায় উত্তর দিলে মানুষ বুঝবে না, সেটা আমি যেতে চাইও না। এখন আমি চেষ্টা করি এই দুইটা প্রশ্নের সাথে একটা ছোট্ট আধা মিনিট একটা সময় নেই, কারণ আগের পার্টে একটা কথা হলো ঐকমত্য কমিশন সময়। হ্যাঁ, এটা আমি তো মনে করি যে এত অপ্রয়োজনীয় ছিল। আমরা প্রথম দিন যে বলেছি যে আপনারা যে আলোচনাগুলো করতে চান এই ব্যাপারে কিন্তু আমরা আগেই মত দিয়ে দিয়েছিলাম, লিখিতভাবে মৌখিকভাবে। ওনারা জাস্ট হিসাব করলে হয়তো কোন দল কি বলেছে, ওইটা উত্থাপন করলে 3 দিনেই শেষ করা যেত, ওনারা করেন নাই। এবং গুরুত্বপূর্ণ কথাটা তুললাম আমি এই কারণে, দেখেন, এবং এইটা তো খুব ভালো উদাহরণ হয়নি, কিন্তু আমরা প্রতিবার বলেছি যে আমরা কিন্তু মিনিমাম কৃষকের সমস্যা নিয়ে এখানে কথা বলতে পারলাম না, আমরা শ্রমিকের ন্যূনতম মজুরি নিয়ে কথা বলতে পারলাম না, বেকারত্ব নিয়ে কথা বলতে পারলাম না, শিক্ষা নিয়ে কথা বলতে পারলাম না। যেমন উনি যে অঞ্চলের মানুষ, ওইখানে পাট চাষি, তাদের কি অবস্থা তাদের নিয়ে কথা বলতে পারলাম না। ওইখানে যখন পেঁয়াজ রসুন উৎপাদন হয় তারা কম দাম পায়, অন্য সময় আমরা মার্কেটে বেশি কিনে, এই আলোচনা কিন্তু করতে পারিনি। এইটা কোনো ভালো খবর না। যেটা আমরা বলেছি মানুষের মৌলিক অধিকার সংরক্ষণটা জরুরি ছিল, যাক প্রসঙ্গ না। এবার আপনার এই কথায় দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাকচুয়ালি আমরা বহুদিন ধরেই আপনার এই টেলিভিশনে, আমি বিগত আমলের কথা বলছি, আমরা অনেকদিন ধরে বলে এসেছিলাম যে আমাদের সোসাইটিটা একটা সাম্প্রদায়িকরণের ধারায় চলে যাচ্ছে, একটা ভয়ের রাজত্বের ধারায় চলে যাচ্ছে। এবং আমরা তৎকালীন সরকারকে বলেছিলাম যে তোমরা যে মতাদর্শ, আমরা দক্ষিণপন্থী মতাদর্শের পক্ষে না, যুদ্ধাপরাধীদের বিচার চাই, সেটা করতে হবে, কিন্তু বিচারের খালি রায়ের মধ্য দিলে ওইটা 50% হয়, বাকি 50% দরকার হচ্ছে রাজনৈতিকভাবে মোকাবেলা করা। তারা সেটা করে নাই, না করে কি করেছে আপনার মনে আছে না? নিশ্চয়ই আমাদের মাদ্রাসা শিক্ষা সেখানে আধুনিকায়ন করা দরকার, কিন্তু আপনি আধুনিকায়ন না করে আপনি তাদেরকে তথাকথিত স্বীকৃতি দেবেন, নিজেই কওমি জননী হবেন, আপনি অবাধ তাদের স্বাধীনতা দেবেন, কিন্তু ওইখানে কর্মসংস্থানমূলক এবং বিজ্ঞান শিক্ষা সহ যেভাবে তুলে আনার করেন নাই। আপনি ভোটের বিবেচনায় করেছেন, আপনার মনে নাই? 23 সালের 28শে অক্টোবর বিএনপি ভালো করে সভা করতে পারলো না, হত্যাকাণ্ড ঘটলো, আর এক দল খুব সুন্দর করে সমাবেশ করে চলে গেল। তাহলে আপনি তো আসলেই দমন পীড়নের নামে হয়তো যেটা করা হয়েছে, তলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হয় নাই, সেটা একটা ঘটেছে। আর এইবারের গণঅভ্যুত্থানের পরে, হ্যাঁ, এটা তো কারেক্ট যে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তির এক ধরনের উত্থান পর্ব আমরা দেখতে পাইছি, সেটা ঘটেছে। তাই সেইটাকে, আমার কথা সহজ, ওই কথার উত্তর ওর মধ্যে আছে যে আসলে রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করতে হবে। এবং বাংলাদেশ এটা নিশ্চয়ই, আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশ শুধু না, দীর্ঘ ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে আমরা চলে আসি। এখানের সব ধর্মের মানুষ মিলেমিশেই কিন্তু থাকে, তার একটা ভিন্ন ধরনের
ভিন্ন ধরনের বসবাস এবং নানা ধরনের উদাহরণ আছে। সুতরাং সেইটাকে নিশ্চয়ই আমরা এই ধরনের অপশক্তিকে আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে পারবো বলে আমি মনে করি, কিন্তু এটাকে গুরুত্বের সাথে দেখতে হবে। ছাত্রদের ব্যাপারে একটা ছোট্ট মন্তব্য করি, হ্যাঁ নিঃসন্দেহে দেখেন অনেকে হয়তো জানে না যে এর আগেও কিন্তু বিভিন্ন সময় 80-র দশকে যখন তারা নতুন করে আসলো, নানাভাবে করলো, সেই রক্কাটা খ্যাত হলো, তখনও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের দাপট টাপট ছিল। এমনকি আপনাকে বলি, এই যে 90-এর গণঅভ্যুত্থানের সময় আমি যদি তথ্য ভুল না করি 91 সালেই সম্ভবত, আমি তখন ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেলাম, অনেকে আমাকে বললেন যে এই অনেকদিন পরে কোনো কেন্দ্রীয় ছাত্রনেতা এখানে আসলেন। চাকসুতে আমাদের নেতৃত্ব ছিল, কিন্তু আমি চাকসুতে উপরের তলায় আমার যে প্রথম মিটিং করতে পারলাম না, নিচে ওইখানে যে ক্যান্টিন সেইখানে এমন হামনাদ দেওয়া হলো, আমি মিটিং ওইখান থেকে না করে বেরিয়ে চলে এসে বাইরে এসে মিটিং করতে হলো। আমি মিটিং করছি, পাশ দিয়ে মহড়া যাচ্ছে ওদের। তার মানে এই আগে একটা সময় ছিল, দীর্ঘদিন ছিল না, এখন এটা হচ্ছে হয়তো। কিন্তু আমি মনে করি তরুণ প্রজন্ম মোকাবেলা করবে। তবে পয়েন্টে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই যে তরুণ প্রজন্মের মধ্যে অনেকে আজকে কেন এই ধরনের নীরবে নিভৃত ওইখানে যাচ্ছে, সেইটা আমাদেরকে বুঝেই তাদেরকে ডিল করার জায়গায় যেতে হবে। আর শেষ যেটা বলেছেন, এইটা তো আমাদেরকে আরও রিভিজিট করতে হবে। আমি শুধু বুঝিয়ে এইটাকে দেখেন, আমরা যে কথাগুলো বলি অনেক সময় এটা হয়তো মানুষ মনে করে যে আপনাদের কথা তো বুঝতে পারছি না। কারণ আদর্শ যেটা, একসময় আমরা যে সোশ্যালিজমের কথা বলতাম, একসময় একটা সোশ্যালিস্ট ওয়ার্ল্ড ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল, অন্যান্য দেশ ছিল, হয়তো চোখের সামনে সেটা দেখতে পাচ্ছে না। এবং এখন আমরা এটা বলি যে পুঁজিবাদ যে ব্যবস্থা, এই অল্প আলোচনায় করা সম্ভব না, সেই ব্যবস্থা মানুষকে লোভ আর ভয়ের উপরে দাঁড় করায়। আপনি আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সুতরাং আপনি একটা ভয়ের মধ্যে থাকেন, আবার একটা লোভের দিকে টানা দেয়। তো এই অনেক কিছুর অগ্রসর হচ্ছে আমরা, সেটিও নিশ্চয়ই, হ্যাঁ এটি অবশ্যই। তাহলে সেই রকম একটা অবস্থার মধ্যে বামপন্থীদের অগ্রসর হওয়া কঠিন, কিন্তু আমি সেইটাকে আমি কাউকে দোষারোপ করছি না। হয়তো এখানে আমাদেরকে আরও রিভিজিট করতে হবে, আমাদের কোথাও আরও যদি ত্রুটি থাকে, বিশেষ করে নতুন প্রজন্ম, আমরা যে শ্রমজীবী মানুষের কথা বলি, তার মধ্যে যাওয়া, সেগুলো নিশ্চয়ই আমাদেরকে দেখতে হবে। এই কারণে যে বাংলাদেশের তো কোনো মানুষ এটা অস্বীকার করবে না যে আমরা আদর্শে লড়াই করি না। আমাদের তো এই কথা বলবে না যে আমাদের তো রাজনীতি ডিফার থাকতে পারে, কিন্তু এটা তো বলবে না যে আমরা কোনো কারণে এটা ব্যক্তি স্বার্থ বা এটা করছি। ব্যক্তি স্বার্থে অনেকেই করেছে, তারা কিন্তু চলে যায় আগে বলেন কথাগুলো। হ্যাঁ এটাই কারেক্ট, ঠিকই বলেছেন। তা সেই জায়গায় যে কেন এখানে মানুষের মন জয় করতে পারছি না, আমি মনে করি সেটা রিভিজিট করে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কমরেড রহিম হোসেন প্রিন্স, ধন্যবাদ জানাচ্ছি শামা ওবায়দ আপনাকে। দর্শক শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।